রহস্য কখনো আলোতে জন্মায় না, রহস্য জন্ম নেয় অন্ধকারে, আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনি জানতে পারেন। ব্যোমকেশের আজকাল খুব চায়ের নেশা ধরেছে। বৈশাখী গরমের কাঠ রোদ্দুরে যখন তেতে ওঠা লোহার মতো চারিদিক উত্তপ্ত হয়ে থাকে, তখনও ব্যোমকেশের হাতে দেখা যায় ধোঁয়া ওঠা চায়ের কাপ। আমি তখন সবেমাত্র বাইরে থেকে বাড়িতে ঢুকলাম। একজন প্রকাশকের সাথে গুরুত্বপূর্ণ মিটিং সেরে যখন রোদের তেজে চোখে প্রায় অন্ধকার দেখতে দেখতে ঘরে ঢুকলাম, তখন ব্যোমকেশের হাতে চায়ের কাপ দেখে প্রায় ভিড়মি খাচ্ছিলাম। নিজেকে সামলে নিয়ে কোনো রকমে বললাম, ভায়া, এবার কিন্তু পুঁটিরাম তোমার ওপর সরাসরি মানহানির মামলা করবে বলছি। এই কাঠফাটা গরমে বেচারাকে দিয়ে কাপের পর কাপ চা বানাচ্ছ। কেন ভায়া, পুঁটিরামকে দিয়ে কি এসব কাজ করাবে? বাইরে কি হতচ্ছাড়াদের খামতি পড়েছে যে আমার ভোলা ভালা পুঁটিরামকে এইসব খানাখন্দের প্যাঁচের মধ্যে ফেলছ? বলি, প্রকাশকের সাথে কি ঝামেলা হয়েছে নাকি? আহা, বালাই ষাট, অমন কথা কি মুখে আনতে আছে নাকি? প্রকাশক হলেন গিয়ে অন্যদাতার সাথে কি ঝামেলা করলে চলে? আমি তো বেচারা পুঁটিরামের কথা ভেবেই শঙ্কিত হয়ে উঠছিলাম। কেন, তার আবার কি হলো? সে তো দিব্যি আছে। তোমার এই যুক্তি অকাট্য সত্য হিসাবে মানা যেত, যদি না পুঁটিরামের ঘামে জর্জরিত ক্লান্ত মুখটা ঘরে ঢুকতেই আমি দেখতে পেতাম। যাক, তোমার সন্ধানী দৃষ্টির উন্মেষ হয়েছে দেখছি। এটা আমি আমার সঙ্গে থাকার ফল হিসেবেই ধরে নিচ্ছি। তবে বন্ধু, তোমার এই সন্ধানী দৃষ্টির আরও একটু পরিপক্কতা আনার প্রয়োজন আছে। কারণ তুমি যদি একটু লক্ষ্য করতে, তাহলে বুঝতে পারতে যে পুঁটিরামের ওই ঘরমুক্ত ক্লান্ত মুখখানা আমার জন্য চা বানানোর জন্য হয়নি, হয়েছে ছাদ থেকে জামা কাপড় নামানোর জন্য। তাছাড়া এই চাটা আমিই বানাই। গরমে বেচারার এমনিতেই কষ্ট হয়। আচ্ছা, তোমার অভিরাজ নন্দীর কথা খেয়াল আছে? হ্যাঁ, মনে থাকবে না আবার? সেই যে সেবার বাগডোগরাতে বেড়াতে গিয়ে আলাপ হলো, তারপর হঠাৎ একদিন সকালে তার বড় ভাইকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই কেসটাও তো তুমিই সমাধান করেছিলে। ঠিক তাই। তার যে একটা টি ফ্যাক্টরি ছিল, সেটা খেয়াল আছে? বিলক্ষণ আছে। তার ওখানেই তো সবুজ রঙের চা, কমলা দুয়ের চা খেয়েছিলাম। কি যেন ছিল একটা, ওই বেশ খটো মোটো নাম। এই তো, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মাচা টি আর অরেঞ্জ টি। আরও কত রকমের চা। বাঙালি চা পাগল হয় জানতাম, কিন্তু চা খেতে খেতে আমাদের সান্ধ্য আড্ডা হতো। সে যে কি সাংঘাতিক আড্ডা! যাগে, তুমি কি বলছিলে সেটা বরং বলো। তো যেটা বলছিলাম, সেই অভিরাজবাবুর টি এস্টেট থেকেই এই চাগুলো এসেছে, সাথে আবার একটা চিঠি। চিঠি? তা কেমন চিঠি? সামান্য অনুরোধের চিঠি। কোনো একটা ইন্টারন্যাশনাল টি ফেস্টিভ্যাল হবে, সেখানে টি স্যাম্পল জমা দেবে, কিন্তু তার আগে তো টেস্টিং করতে হবে। ওই যাকে বলে তরকারি রান্না করে নামানোর আগে একবার চেখে দেখা যে নুন মিষ্টি ঠিক আছে কিনা। আচ্ছা, তবে তুমি সেই চা খার লোক। তাই বলি, এই কাঠফাটা গরমে এইভাবে চা খাওয়ার যুদ্ধে নেমেছো কেন? ঠিক তাই। তবে কি না, এক্ষেত্রে দুটো ভালো জিনিস হলো। এক তো চায়ের যে এত ভিন্ন ভিন্ন স্বাদ হয় সেটা জানা গেল, এবং দুই হলো এবারের পুজোটা অভিরাজবাবু তার বাগডোগরা টি এস্টেটে গিয়ে কটা দিন কাটিয়ে আসার নিমন্ত্রণও জানিয়েছে। বাহ, তাহলে তো আগে ভাগে পুজোর একটা দারুণ প্রোগ্রাম হয়ে গেল। কিন্তু তোমাকে কি সে সময় সরকার বাহাদুর ছাড়বেন?
সে আগে থেকে ছুটির দরখাস্ত দিয়ে রাখলেই হবে। কথা বলতে বলতে গায়ের ঘাম খানিকটা শুকিয়ে এসেছিল আমার, তবুও ভারী অস্বস্তি করছিল। মাথার উপরে বনবন করে নিরলসভাবে ঘোরা সিলিং ফ্যানটার দিকে ক্লান্তভাবে তাকিয়ে আপন মনে বলে উঠলাম, এই বেচারার কোনো দোষ নেই, সকাল থেকে অক্লান্তভাবে ঘুরেই চলেছে, কিন্তু এক ফোঁটাও স্বস্তি পাওয়া যাচ্ছে না। আমি কথা বলতে বলতেই ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আরও একজন পায়ে পায়ে এগিয়ে এসে রান্নাঘরের একপাশে এসে দাঁড়িয়েছে। আমি সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবে পুটিরাম? আগে রোদ থেকে এইসেন, একটু দইয়ে শরবত বানাই দি, নাকি বাবুর মতো চা? রক্ষা করো পুটিরাম, এই গরমে চা খাওয়ার মতো সাহস আমার নেই ভাই। তুমি বরং একটু গন্ধরাজ লেবু দিয়ে দইয়ে শরবত বানিয়ে আনো তো, ততক্ষণে আমি বরং হাত মুখটা ধুয়ে আসি। মাঝে মাঝে আমার মনে হয় এই শহর কলকাতাটা ধীরে ধীরে গাছপালাহীন হয়ে পড়েছে, আর রোদের তাপ নির্দ্বিধায় নির্বিচারে এসে এই তিলোত্তমার বুকে আছড়ে পড়ে ঝলসিয়ে দিচ্ছে যখন তখন। আজ সকাল থেকে সূর্যি মামার দোষটা মর্তবাসীদের ওপর কোনো এক অজানা কারণে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আজ দুপুরে প্রকাশকের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু রোদের বহর দেখে বেরোনোর মতো সাহস করলাম না। ভাবলাম প্রকাশক মশাইকে বলি যে এবেলা তার কাছে না গিয়ে বরং বিকেলের দিকে রোদটা একটু পড়লে তখন যাব। যেই ভাবা সেই কাজ। প্রকাশক মশাইকে টেলিফোনটা করেই ও ঘরে এসে দেখি ব্যোমকেশ সেই একই রকমভাবে চায়ের কাপে হাত দিয়ে তার প্রিয় আরাম কেদারাটায় বসে কোনো একটা নোবেলের পাতা উল্টাচ্ছে। আমাকে দেখতেই বইটা বন্ধ করে সোজা হয়ে বসলো। বাইরে রোদ দেখে অমনি প্রকাশকের সাথে মিটিংটা বাতিল করে দিলে? ব্যোমকেশের এই গুণটা আমি বরাবর দেখে এসেছি। এক জায়গায় থেকে সে আশেপাশে কি হচ্ছে তা স্পষ্ট বুঝতে পারে। হ্যাঁ, বাইরে রোদের যা বহর দেখলাম তাতে আর বাইরে বেরোনোর সাহস করলাম না। তা তোমার এই নিয়ে কত নম্বর কাপ চলছে ভায়া? বেশি নয়, ওই 4 নম্বর। তবে এখন 1 কাপ চা খেতে পারো। এই গরমে আর তা খেতে আমাকে বলো না ভাই, সকালে 1 কাপ খেয়েছি এই অনেক। উফ, যা গরম পড়েছে। এখন গরম কমবে, তবে ভালোই করেছো এখন না বেরিয়ে, একটু পরেই কালবৈশাখী শুরু হবে। তুমি যে আগামী ভবিতব্য ঘটনার আঁচ করতে এই কথাটা তো জানা ছিল না। অনুসন্ধান সংস্থার পাশাপাশি এবার ভবিতব্য ভবিষ্যৎ জানানো হয় এমন নামে একটা সংস্থা খুলবো ভাবছি। তোমার সরকার বাহাদুরের আয় আছে, আর এখান থেকেও যদি কিছু ভালো মন্দ আয় হয় তাহলে বইয়ের প্রকাশের জন্য আর প্রকাশকের বাড়ি বাড়ি ঘুরতে হবে না, একটা ছাপাখানা খুলে নিজেই প্রকাশক হয়ে যাব। হাসতে হাসতেই দেখি খোলা জানলা দিয়ে হঠাৎ হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে। চমকে উঠেই ব্যোমকেশের দিকে তাকাতেই লক্ষ্য করি যে সেও আমার দিকেই তাকিয়ে মিটিমিটি করে হাসছে। ভাবটা এরকম যে বলেছিলাম না ঝড়টা উঠবে। আমি বললাম, এই তুমি কি করে জানলে যে ঝড়টা উঠবে? সকালে কাগজে পড়েছিলাম যে আজ হয়তো ঝড় হতে পারে, কোন সময় হবে সেটা তো উল্লেখ ছিল না। আকাশে অনেকক্ষণ ধরেই কালো হয়ে আছে, তুমি হয়তো সেটা লক্ষ্য করনি। তা ঠিক, সকাল থেকে একটা লেখা নিয়ে ব্যস্ত ছিলাম, সেটা নিয়েই তো প্রকাশকের কাছে যাওয়ার কথা ছিল। সে তো বুঝতেই পারছি। কথাটা বলেই মতিরামকে ফাঁক দিয়ে ডেকে ব্যোমকেশ বলে দুপুরে যেন খিচুড়ি আর 2 রকম ভাজার পদ বানাতে। ফাঁকা চায়ের কাপটা খানিক পরেই পুঁটিরাম উঠিয়ে নিয়ে চলে গেল। ব্যোমকেশ আরামকে দ্বারায় ভালো করে হেলান দিয়ে একটা সিগারেট জ্বালানোর পরে সিগারেটে শুকটান দিতে দিতে ও আবার পাশের টেবিলটা থেকে বইটা তুলে নেয়। আমি আজকে লেখার কাগজটা নিয়ে উল্টে পাল্টে দেখছি। তো এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি তার আরামকে দ্বারা ছেড়ে ওঠার কোনো ইচ্ছেই নেই। অগত্যা আমি উঠে গিয়ে ফোনটা ধরলাম। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ফোনের অপর দিক থেকে গলা এলো রজতবাবুর। নমস্কার, আমি রজত সমাদ্দার কথা বলছি। আপনি অজিতবাবু তো? হ্যাঁ বলুন। হ্যাঁ, আসলে ব্যোমকেশবাবুকে বলবেন বিকেলে থাকতে, আমি যাব, জরুরি দরকার ছিল আসলে। ফোন রাখার পরে ব্যোমকেশ জিজ্ঞেস করলো, কে ফোন করেছিল? রজতবাবু বললেন বিকেলে আসবেন আমাদের বাড়িতে, কি নাকি জরুরি দরকার আছে। বিকেলে ঠিক 4টে নাগাদ রজতবাবু এলেন। আমি পুঁটিরামকে 3 কাপ চা করতে বলে ঘরে এসে বসলাম। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে রজতবাবুকে বলল, হ্যাঁ বলুন রজতবাবু, কি দরকার? আসলে ব্যোমকেশবাবু আমার এক বন্ধু, বুঝলেন, দীপক রায়, পুরুলিয়ায় জয়পুর থানার ওসি। সেখানে 5 দিনের মধ্যে পরপর 2টো খুন হয়।
একজন গ্রামের জোদ্দার আর আরেকজন তারই সাগরেদ, দুজনেরই নৃশংস গলা কেটে খুন হয়েছে। তবে জানেন তো, অদ্ভুত মানে দুটো ডেড বডির মুখেই মুখোশ পরানো ছিল, এবং একজনের গলায় 5টা মালা আর একজনের 4টে। কিসের মালা? আর মুখোশটাই বা কিসের? ওই পুঁতির মালা আর কি, দুটোই ছৌ নাচের জিনিস। তা আপনার বন্ধু কি বলছে? তার কি মনে হচ্ছে? হ্যাঁ, আসলে সেখানেই তো সমস্যা। কে যে কাজটা করলো আর কেনই বা করলো সেটা কিছুতেই ধরা যাচ্ছে না। আপনি যদি ব্যাপারটা একটু দেখেন আর কি, যদি ওখানে একবার যান আমার বন্ধুটার, তাহলে খুব উপকার হয়। দয়া করে না করবেন না, আমি খুব বড় মুখ করে বলে এসেছি ওকে। ব্যোমকেশ রাজি হয়ে গেল যাওয়ার জন্য। ব্যোমকেশের স্ত্রী সত্যবতী বেশ কিছুদিন হলো বাপের বাড়িতে গেছে, আর আমার লেখালেখির কাজের চাপটাও অনেকটাই কম, তাই দুজনেই বেরিয়ে পড়লাম। রজতবাবু টেলিফোনে তার বন্ধুকে আমাদের যাওয়ার খবর দিয়ে দেন। পুরুলিয়াতে এসে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে দেখি একজন পুলিশের উর্দি পরা ভদ্রলোক, বয়স ওই 30-এর আশেপাশে হবে, দাঁড়িয়ে আছে হাতে একটা কার্ডবোর্ড নিয়ে, তাতে লেখা ব্যোমকেশ বক্সী। আমরা তাই দেখে এগিয়ে গেলাম ওনার দিকে। প্রাথমিক আলাপের পরে জানতে পারলাম উনি দীপকবাবু। উনি আমাদের নিয়ে গেলেন ওনার চেনা একটা গেস্ট হাউসে। গেস্ট হাউসের গেটের সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। গাড়ি থেকে নামার পরে দীপকবাবু ছেলেটিকে দেখিয়ে বললেন, ব্যোমকেশবাবু, এর নাম সুরজ মাহাত। আপনাদের যখন যা দরকার হবে আপনারা একেই বলবেন। আমি সন্ধ্যায় আসব, এই তখনই বাকি কথা হবে। ধন্যবাদ দীপকবাবু। সুরজ আমাদের জিনিসপত্র নিয়ে বাড়ির ভিতরে গেল। মেন গেট থেকে ঢুকে একটা সরু পাথর বিছানো রাস্তা, তার দুদিকে ছোট ছোট ফুল গাছ লাগানো, দুটো সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা বারান্দা, তারপরে ঘর শুরু। গেস্ট হাউস না বলে একে একতলা ছোট বাংলো বাড়ি বলাই যায়। যাই হোক, ভেতরে ঢুকে প্রথমে বসার ঘর। আসবাব বলতে 3টে সোফা, মাঝে একটা সেন্টার টেবিল, দেওয়ালে কিছু ছবি টাঙানো। বসবার ঘরের ডান দিকে পরপর 3টে ঘর, তার দুটোতেই তালাবন্ধ, একটাই খোলা। সুরজ আমাদের জিনিসপত্র ওই ঘরেই রাখলো দেখলাম। বেরিয়ে এসে আমাদের বলল, আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে ব্যোমকেশের কথায় আমরা দুজন মিলে জায়গাটা দেখতে বেরোলাম। এইদিকে আমাদের কোনোদিনও আসা হয়নি। মানভূম জেলা যে একসময় বাংলায় তারপর বিহারের রাজ্য ছিল, দেশ স্বাধীন হওয়ার 9 বছর পর বাংলা ভাষা আন্দোলনকে স্বীকৃতি দিয়ে সম্পূর্ণ নতুন একটি জেলা হিসেবে পুরুলিয়া নামে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ল। চারিদিক দেখতে দেখতে ব্যোমকেশকে বললাম, কি অদ্ভুত ব্যাপার দেখো। হ্যাঁ, 10 বছর আগের একটা গোটা বাংলা কিভাবে একটা ছোট্ট টুকরো পশ্চিমবঙ্গ হয়ে গেল। শুধু বাংলার কথা বলছো, একটা গোটা দেশ যে দুভাগ হয়ে গেল। তবে জানো তো, ধানবাদটাও কিন্তু বাংলার সাথে জোড়ার কথা ছিল, সেটা আর হলো না। গ্রামটা বেশ ছিমছাম, এখানে আদিবাসী মানুষজনেরই বাস বেশি। আমাদের গেস্ট হাউসটা গ্রামের বাইরের দিকে। কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে এসেছি, খেয়ালই করিনি। ব্যোমকেশ বলল, চলো চলো অজিত, এবার ফেরা যাক। এক্ষুনি দীপকবাবু চলে আসবেন। আমরা ফিরতি পথ ধরে গেস্ট হাউসে এসে ঢোকার পরে জিপের আওয়াজ পেলাম। দীপকবাবু এলেন হাতে দুটো ফাইল নিয়ে। ব্যোমকেশ দীপকবাবুকে একটা সিগারেট দিয়ে নিচে একটা জ্বালিয়ে বলল, আপনার প্রাথমিক তদন্তে কি মনে হচ্ছে? দেখুন, যেমনটা আপনি শুনেছেন যে দুটো মুখোশ আর দুটো পুঁথির মালা পাওয়া গেছে। একজনের গলায় 5টা আর একজনের 4টে। দুটো কেসেই পিছন থেকে হামলা করা হয়েছে। এনারা কি ছৌ নাচের সাথে যুক্ত ছিল? একদমই না। আচ্ছা, যারা খুন হলেন তারা লোক কেমন ছিল? মানে এদের বিরুদ্ধে আগে কোনো ক্রাইম রেকর্ড আছে? না। এটা কি করে হয় দীপকবাবু? আমিও একা ভেবেছি, কিন্তু কিছুই কুল কিনারা করতে পারছি না। কিন্তু এমনটা হওয়ার তো কথা দীপকবাবু। দুটো খুন, দুজনেরই মুখে মুখোশ এবং গলায় পুঁতির মালা, কানেকশন তো একটা নিশ্চয়ই আছে, নইলে চালাতে পুঁতির সংখ্যাটা কমে আসতো না। শুধু তাই নয়, একজনের গলায় 5টা পুঁতির মালা আর একজনের গলায় 4টে পুঁতির মালা। একটা কেমন অদ্ভুত অঙ্ক। যেন কোনো গোপন হিসেব। ঠিক কথা। আমরা কথা বলছি, হঠাৎ দরজার পর্দার নিচে দেখি একজোড়া পা। আমি চেঁচিয়ে বললাম, এই কে কে ওখানে?
আগে আপনাদের চা। সুরাজ চা দিয়ে চলে যায়। আবার তার কিছুক্ষণ পরে এসে দুটো বড় বাতি রেখে যায়। সুরাজ চলে যাওয়ার পরে আমি দীপকবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আশেপাশের বা ঘটনাস্থলের লোকজন কিছু দেখেনি? তারা কিছু বলতে পারছে না? সেটাই তো সবচেয়ে অবাক করার বিষয় যে দুটো খুন হয়ে গেল অথচ কেউ কিছুই দেখলো না। সাধে বলেছি যে আমার গোটা কেরিয়ারে এমন দুটি কেস পাইনি। ভারী আশ্চর্যের ব্যাপার তো। খুনি কি তবে জাদু মন্ত্র জানে? দুটো খুন হয়ে গেল একটা আদিবাসী গ্রামে, অথচ কেউ কিচ্ছু দেখলো না। ব্যোমকেশবাবু, কাল সকালে মার্ডার স্পটগুলো একবার দেখাবো, আর ওই দুজনের বাড়িতেও যাব। দেখুন যদি কিছু বুঝতে পারেন। খুনের যাবতীয় যা প্রমাণগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন সেগুলো কোথায়? দীপকবাবু সোফা ছেড়ে উঠে বেরোতে যাবে এমন সময় ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ, সব আমার হেফাজতেই আছে। কাল সকালে তাহলে দেখা হচ্ছে। দীপকবাবু চলে গেলেন। পরদিন সকালে চা জল খাওয়ার খেয়ে আমরা রেডি। দীপকবাবু তার বলার সময় মতো ঠিক 8টায় জিপ নিয়ে গেস্ট হাউসের সামনে এসে উপস্থিত। আমরা জিপে উঠে প্রথমে গেলাম থানায়। সেখানে মুখোশ আর মালা বেশ কিছুক্ষণ এই দুটো নেড়েচেড়ে দেখল ব্যোমকেশ। মুখোশ দুটো তো কোনো দেবদেবীর বলে মনে হচ্ছে না। তাহলে কার? যারা মুখোশ বানায় তাদেরকে আপনি দেখেননি? না, আমি ভাবলাম এটা তো ছৌ নাচের জন্যই ব্যবহার করা হয়, তাই আলাদা করে আর কাউকে দেখায়নি। হুম, কথাটা বলেই ব্যোমকেশ গভীরভাবে মুখোশটাকে পর্যবেক্ষণ করতে থাকে। খানিক পরে মুখ তুলে ব্যোমকেশ দীপকবাবুকে বলে, এবার চলুন মার্ডার স্পটগুলো দেখে গিয়ে। মার্ডার স্পট দুটো দেখে এবং খুন হয়ে যাওয়া ব্যক্তিদের বাড়ির লোকের সাথে কথা বলে ফিরতে ফিরতে বেলা গড়িয়ে গেল। স্নান সেরে দেখি দুপুরের খাবার তৈরি। সুরাজ আমাদের খাবার বেড়ে অপেক্ষা করছে। আমরা দুজনেই খেতে বসার পরে সুরাজ বলল, আজ রাইতে পালা আছে, দেখতে যাবেন? তাই নাকি? হ্যাঁ, নিশ্চয়ই যাব। কিন্তু আমরা তো এখানে কিচ্ছু চিনি না, তুমি আমাদের নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। আচ্ছা, একটা কথা বলো তো সুরজ, তুমি এখানে কতদিন ধরে আছো? আমি এই বছর 2 লইছি। আগের অনুষ্ঠান পুলিশবাবু যখন থাকতেন তখন উনি আমাদের নিয়েই ছিলেন। ও, তা আগে কোথায় থাকতে? আগে আগে আমি বীরভূমে থাকতাম। তাহলে তোমার বাড়ি বীরভূমে, ওখানেই তোমার বাবা মা থাকেন? না, আমার কেউ নেই বটে। সুরাজ কথাটা বলেই ঘর থেকে চলে গেল। আমরা খাওয়া দাওয়া শেষ করে দুজনের দুটো সিগারেট ধরিয়ে বাইরের বারান্দায় এসে বসার পরে ব্যোমকেশকে বললাম, তো কি বুঝছো ব্যোমকেশ? কোনো ক্লু পেলে ভিকটিমের বাড়ির লোকেদের সাথে কথা বলে? না অজিত, কেসটা সত্যিই খুব গোলমেলে। খুন যখন হয়েছে তখন এর পিছনে একটা বড় কারণ তো আছেই, আর সেটাই রহস্য। শুধু শুধু তো কেউ কাউকে খুন করবে না। আরেকটা ব্যাপার হলো পুঁতির মালা দুটো, একটা 5টা, একটা 4টে। মুখোশের সাথে কি এর কোনো যোগ আছে, না দুটোরই আলাদা মানে? আচ্ছা, আমরা দেখলাম মুখোশ দুটো কোনো দেবদেবীর নয়, তাহলে এটা কার হতে পারে? সেটাই তো ভাবছি অজিত, সেটাই তো ভাবছি। সন্ধ্যাবেলায় সুরাজ এসে বলল, স্যার আপনারা কখন যাবেন বটে? হ্যাঁ, যাবো তো। কখন শুরু হবে পালা? পালা তো এইবারই শুরু হইবে। আপনারা কি সারা রাত দেখবেন নাকি? না না, সারা রাত থাকবো না, খানিকক্ষণ দেখেই চলে আসবো। এই চলো ব্যোমকেশ, এবারে বরং বেরিয়ে পড়ি। আমরা তিনজনেই বের হলাম ছৌ নাচের পালা দেখতে। সুরাজ আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা দূরে এগোতেই কানে এলো ধামসার আওয়াজ। সুরাজ আমাদের বলল, ওই যে ধামসার আওয়াজ শুনতে পাচ্ছেন না, এবারে গণেশ বন্দনা শুরু হইল, তারপর আস্তে আস্তে মূল পালা শুরু হইবে। তুমি ছৌ নাচের ব্যাপারে এত জানলে কি করে? তুমি তো এখানে থাকতে না। এ 2 বছরে শুনে শুনে যেটুকু জেনেছি তাই বললাম আর কি বটে। খানিকটা এগোতেই দেখি একটা প্রকাণ্ড মাঠ। তার ঠিক মাঝে গোল করে ঘিরে বসে আছে গ্রামবাসীরা এবং মাঝখানে বেশ অনেকটা জায়গা ফাঁকা। গোল জায়গার একদিকে বসে একজন সানাই, একজন ধামসা, একজন করতাল আর একজন ঘণ্টা বাজাচ্ছে। মাঝখানে গণেশের মুখোশ পরা একজন নাচ করতে এলো। বাজনার তালে তালে আমরা দুজনেই মুগ্ধ হয়ে নাচ দেখছি। স্যার, আপনারা রাস্তা চিনে যেতে পারবেন তো?
আমাকে ফিরতে হবে, রাতে রান্না বাকি আছে বটে। তুমি যাও সুরাজ, আমরা ঠিক ফিরে যাব। সুরাজ আমাদের হাতে টর্চটা দিয়ে চলে গেল। আমরা একটু ফাঁকা জায়গা দেখে গিয়ে বসলাম। ব্যোমকেশকে দেখলাম চারিদিকে দেখছে, মুখোশগুলো ভালো করে নিরীক্ষণ করছে। তারপর সেও একসময় নাচ দেখতেই ব্যস্ত হয়ে পড়ল। অদ্ভুত নাচ, মুখের অভিব্যক্তি বোঝা যায় না মুখোশের কারণে, তাই সারা শরীর দিয়ে সেই অভিব্যক্তিকে শিল্পীরা ফুটিয়ে তোলেন। সীতাহরণের পালা দেখতে দেখতে সময়ের খেয়াল ছিলই না। হঠাৎ ব্যোমকেশ ঘড়ির দিকে তাকিয়ে বলল, অজিত, রাত 9টা বাজে, এবার ফেরা যা, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো, খিদেও পেয়েছে বেশ। আমরা সেখান থেকে বেরিয়ে বেশ খানিকটা এসেছি। হঠাৎ শোরগোল কানে আসলো এবং গ্রামবাসীরা যে যার মতো দৌড়চ্ছে। আমরা একজন গ্রামবাসীকে আমাদের দিকে আসতে দেখে জিজ্ঞেস করায় সে বলল, খুন হয়েছে কেউ। ব্যোমকেশ আর আমি ছুটলাম ছৌ নাচের আসরের দিকে। সেখানে পৌঁছে দেখি জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে এবং তার কিছু দূরে একটা ঘেরা জায়গায় লোকজনের জটলা। আমরা সেখানে গিয়ে দেখি একজন ছৌ শিল্পী পড়ে আছে। তার গলা এক প্রান্ত থেকে অপর প্রান্ত কাটা এবং মুখে একটা মুখোশ পরানো। গলায় আমাদের আজ সকালে দেখা পুঁতির মালা, তবে এবারেরটায় 3টে। এত লোকের মাঝে খুন? খুনির তো দেখছি জব্বর সাহস। ওই দেখো, ওর গলাতে, ওর গলার মালাতে 3টে পুঁতি। ঠিক তাই, মনে হচ্ছে কেউ বা কারা যেন পরিসংখ্যান গুনছে। কিন্তু কেন? এই যে পুলিশকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা জানাচ্ছে। ব্যোমকেশ স্থানীয় একজনকে ডেকে পুলিশে খবর দিতে বলে চারিদিকে দেখল। একবার ঘেরা জায়গা থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে দেখল, কিন্তু কাউকে দেখতে পেল না। বেশ কিছুক্ষণ পর দীপকবাবু এসে বডি পোস্টমর্টেমে পাঠালেন, জায়গাটা সিল করে দিলেন। ব্যোমকেশ দীপকবাবুকে বলল, একই রকম প্যাটার্ন, তাই তো দীপকবাবু? হ্যাঁ, একদম এক। শুধু এবারের মালাতে পুঁতির সংখ্যা 3টে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি এই দলের লোকদের সঙ্গে একবার কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, এতে আমার আপত্তির কি আছে? আপনি তাহলে কথা বলুন, আমি বরং ওদিকটা দেখি। দীপকবাবু চলে গেলে ব্যোমকেশ দলের সবাইকে এক জায়গায় আসতে বলে। প্রায় 10-12 জন এক এক করে এসে দাঁড়ায়। সবার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট। সবাই এক জায়গায় আসার পরে ব্যোমকেশ বলল, আপনার দলে এই কজনই শিল্পী? আগে হ্যাঁ। যিনি মারা গেলেন ওনার নাম কি? পরাণ হাসদা, আমাদের দলের মাথা। আপনারা কাউকে দেখেছেন এখানে আসতে বা এখান থেকে বেরিয়ে যেতে? না, আমরা সবাই তো এক এক করে ওখান থেকে চলে গিয়েছিলাম। শুধু কাকার দেরিতে ঢোকার কথা, তাই উনি ওইখানে ছিলেন। আপনারা তো সকলে ডেড বডি দেখেছেন। মুখে যে মুখোশটা লাগানো ছিল ওটা কিসের মুখোশ বলতে পারবেন? না স্যার, এরকম মুখোশ আমরা দেখি নাই আগে। আমাদের পালায় এই মুখোশ লাগে নাই। কে বলতে পারবে এই মুখোশটা কার? এ তো যারা মুখোশ বানায় তারাই বলতে পারবে। মুখোশ কোথায় তৈরি হয়? অনেক জায়গায় তৈরি হয়। আপনারা আনেন কোথা থেকে? মোরা বাগমান্ডি দিয়ে নিয়ে আসি। আচ্ছা, এই পরাণ হাসদার লোকটা কেমন ছিলেন? ওই ছিল এইরকম, টাকা পয়সা দিতে চাইতো না, বিনা পয়সায় খাটাতো। তাহলে তো আপনাদের ওনাকে মারার অনেক কারণ ছিল, কি বলুন? এ না না না, এ কি কি বলছেন স্যার? এ যে উনি মরে গেলেন, এতে তো আমাদেরই পেটের ভাত জুটবে নাই। আচ্ছা, জোদ্দার অজু সর্দার আর নীলু কাহারের সাথে ওনার কি কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের ভালোই যোগ ছিল। ইনারাই তো আমাদের গ্রামের মাতা। সঙ্গে আছে আর একজন গ্রামের মুরল। ঠিক আছে, আপনারা আসতে পারেন। পরে যদি দরকার লাগে বলবো। তবে হ্যাঁ, যতদিন না এই কেস মিটছে ততদিন আপনারা কোথাও যাবেন না। ব্যোমকেশ আর আমাকে দীপকবাবু তার গাড়িতে করে গেস্ট হাউসের সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন। আমরা বাড়ির ভেতরে ঢোকার পরে সুরাজ এসে দরজা খুলে দেয়। পালা কেমন লাগলো? আর কেমন লাগলো? পালার আসরে একজন খুন হয়েছেন, সে আবার খোদ ছৌ শিল্পী। কি বলতেছেন স্যার? এর মধ্যে এত কাণ্ড ঘটে গেল বটে? সুরাজের এই কথার উত্তর না দিয়ে স্নান করতে চলে গেল ব্যোমকেশ। আমি সুরাজকে খাবার দিতে বলে ঘরে গেলাম।
পরদিন সকালে উঠে ব্যোমকেশ আর আমি প্রথমে গেলাম থানায়। দীপকবাবুর সাথে দেখা করতে সেখানে গিয়ে দেখি গ্রামের মোড়ল হারান মুর্মু এবং তার সাথে বেশ কিছু লোকজন রয়েছে দীপকবাবুকে ঘিরে। বুঝতেই পারলাম পরিস্থিতি গম্ভীর। আমাদের ঢুকতে দেখে গ্রামের মোড়ল দীপকবাবুর কাছে জানতে চায়, এইটা কে আছে বটে দারোগা বাবু? ইনি হলেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী এবং ইনি হলেন বিখ্যাত লেখক এবং ব্যোমকেশবাবুর বিশ্বস্ত সহকারী অজিতবাবু। এরা কলকাতা থেকে আসছেন আমাদের গ্রামের এই সমস্যা মেটাতে সাহায্য করার জন্য। দীপকবাবুর থেকে সব কিছু শোনার পরে মোড়ল মশাই আমাদের কাছে এগিয়ে এসে হাত জোড় করে বললেন, আমার বন্ধুটাকে কে যে মারলো, কেনই মারলো সেটা তো বোঝাই যাচ্ছে না। আপনি তো শহরের বড় অফিসার, দেখুন না অপরাধীরা যেন ধরা পড়ে। আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু তার আগে এই খুনের ব্যাপারে আমি আপনাকে কটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। আপনার সাথী যারা খুন হলেন, অর্থাৎ অজু সর্দার, নীলু কাহার আর পরাণ হাঁসদা, এদের সম্পর্ক কেমন ছিল? মানে আপনারা কি বন্ধু ছিলেন? হ্যাঁ তা তো কতকটা ছিলাম বটেই। এনাদের কোনো শত্রু? না না, এই গ্রামে কেউ কারো শত্রু নয়। আপনি ভুল করছেন, এই গ্রামের কথা বলিনি। আমি বলছি ওনাদের কোনো শত্রু আছে কি না সেটা জানেন কি? কোনোদিন কিছু বলেছে আপনাদের? ওদের শত্রু আছে কিনা আমি কি করে বলবো, তবে আমি শুধু একটাই কথা বলবো যে এই গ্রামে আগে যা কোনোদিন ঘটেনি সেইটা কেন এখন ঘটছে, সেটা আপনারা থাকতে ঘটছে কেন, এর একটা বিহিত চাই আমরা। আগেই কোনোদিন ঘটেনি বলছেন? আর সত্যি কি ওনাদের কোনো শত্রু নেই বলে মনে হয় আপনার? যদি সত্যিটা আপনারা জেনে থাকেন তো আমাদের বলুন, তাহলে খুনিদের ধরতে আমাদের সুবিধা হবে। দেখলাম ব্যোমকেশের কথা ওনার ঠিক পছন্দ হলো না। পানের ডিব্বা থেকে একটা পান বের করে মুখে দিয়ে দীপকবাবুকে খানিকটা হুমকির সুরে বললেন, দেখুন স্যার, এর উপর যদি এরকম ঘটনা আবার ঘটে তাহলে কিন্তু থানা ঘেরাও করতে বাধ্য হব। এই বলেই হারানবাবু বেরিয়ে গেলেন লোক লস্কর নিয়ে। ওনারা বেরিয়ে যাওয়ার পরে দীপকবাবু বললেন, দেখুন ব্যোমকেশবাবু, কি অবস্থা! থানায় বসে পুলিশকেই শাসিয়ে গেল। আচ্ছা, যারা খুন হলেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়েছে কিনা একবার খোঁজ নিন তো। কারণ শুধু শুধু একটা মানুষ তো খুন হতে পারে না। আর এই পরাণ হাঁসদার পোস্টমর্টেম রিপোর্ট কখন পাওয়া যাবে? ডাক্তার নিয়ে এলো বলে। আমরা ডাক্তারের আসার অপেক্ষা করার জন্য একটু বাইরে এসে দাঁড়ালাম সিগারেট খাবো বলে। থানা থেকে কিছু দূরে দেখলাম হারান কোনো একজনের সাথে কথা বলছে। দূর থেকে দেখেও বোঝা যায় বেশ পরিচিত কেউ, বোধহয় আমাদের খেয়াল করেছে। তো এই কথা বলা থামিয়ে যে যার মতো চলে গেল। ওখানে একজন কনস্টেবলও চা খাচ্ছিল। ব্যোমকেশের ইশারা পেয়ে আমি কনস্টেবলের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বলছি ওই লোকটি কে চেনো? কোন লোকটি স্যার? আরে এক্ষুনি যে লোকটা থানা থেকে বেরোলো, তার সাথে যে ওখানে দাঁড়িয়ে কথা বলছে, সেই লোকটাকে। ও, তিনি তো তপন বাবু। এখানে সবাই তাকে তপন মহাজন বলে ডাকে। মহাজনে কারবার করেন। কথাটা ব্যোমকেশকে বলতেই সে আমায় বলল, বুঝলে অজিত, তার মানে পালে আরও আছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু এলেন পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে। আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে যে পরাণ হাঁসদাকে খুন করেছে সে বাঁহাতি। হ্যাঁ, শুধু পরাণ হাঁসদাই নয়, বাকি খুন দুটো গলার ডান দিক থেকে বাঁদিকে কাটা হয়েছে। এই পর্যন্ত একজন বাঁহাতি পাওয়া গেল, তাহলে সেই কি? কে বলুন তো ব্যোমকেশবাবু, কার কথা বলছেন? বাহ, আপনাকে হুমকি দিয়ে গেল? কিভাবে বুঝলেন? আপনার সামনেই তো পানের ডিব্বা থেকে বাঁ হাতে পান বের করে মুখে দিলেন, দেখলেন না? ও হ্যাঁ, ঠিক ঠিক, এই কথাটা তো আমার মাথায় আসেনি। ধন্যবাদ ব্যোমকেশবাবু। এবার ইমিডিয়েটলি এদের নাড়ি নক্ষত্র খুঁজে বের করতে হবে। এই মোড়লের সাথে আর কে কে জড়িত আছে খোঁজ নিন, কারণ আমার মন বলছে খুব তাড়াতাড়ি আর একটা খুন হতে চলেছে। ব্যোমকেশ আর আমি থানা থেকে বেরিয়ে প্রথমে যাই জোরদার অর্জু সর্দারের বাড়ি। তার বাড়ির কাছাকাছি গিয়ে অজু সর্দারের ছেলে আর হারান মোড়লের গলা শুনতে পেলাম। অজু সর্দারের ছেলেকে হারান মোড়ল বলছেন, তোর বাপ আমার বন্ধু ছিল, তাই এখনো তোর গায়ে হাত তুলিনি, কাগজটা না দিলে কিন্তু। উত্তরে অজু সর্দারের ছেলেকে বলতে শোনা গেল, নিলে কি করবে? আমার বাবাকে যেমন মেরেছো তুমি আর ওই সুদকোরটা মিলে, সেইভাবে আমাকেও মারবে নাকি? হ্যাঁ,
তবে কথাটা শুনে রাখো যে তোমরা যাই করো না কেন, গোপী মণ্ডলের জমির কোনো কাগজ তোমাদের আমি দিব নাই। তোমাদের যা করার কইরে নাও। শালা আমরা মেরেছি তোর বাপকে, কি প্রমাণ আছে? এমনও তো হতে পারে তুই তোর বাপকে মেরেছিস। দাঁড়া, তোর বিরুদ্ধে থানায় জানাচ্ছি। যাও না, খুব করে যাও। আমিও তো একবার দেখি যে তোমার কতটা বুকের পাটা। আর শুনে রাখো, থানায় গেলে উল্টো বিপদে তোমরাই পড়বে। তোমরা কি করেছো তোমাদের মনে নাই? আমার মুখ খুলিও না, সব ফাঁস করে দেবো তোমাদের কীর্তিকলাপ। 2-3 সেকেন্ড পরেই দরজা খোলার আওয়াজ পেলাম। আমি আর ব্যোমকেশ একটু আড়ালে লুকিয়ে পড়লাম। দেখি মোড়ল আর তার দলবল অজু সর্দারের বাড়ি থেকে বেরিয়ে গেল। ব্যোমকেশ আমায় বলল, এখন আর ভেতরে যাওয়া যাবে না অজিত, কারণ আমরা যে কারণে যাচ্ছি সেই প্রশ্নের উত্তর অজু সর্দারের ছেলে দেবে বলে মনে হয় না। আমি আর ব্যোমকেশ গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে কয়েকজন গ্রামবাসীকে জিজ্ঞেস করে জানতে পারলাম গ্রামের মোড়লের বিরুদ্ধে তাদের বেশ ক্ষোভ আছে। প্রথমে কেউ কিছু বলতে চাইছিল না, তারপর ব্যোমকেশ ভরসা দিতে এক এক করে সবাই সব কিছুই বলে। জোর করে আমাদের অনেক জমি জায়গা কেড়ে নিয়েছে এই মোড়ল আর মহাজন মিলে। আচ্ছা, আপনারা গোপী মণ্ডল নামে কাউকে চেনেন? না বাবু, এই নামে তো কাউরে চিনি না। তাদের কাছ থেকে মহাজনের বাড়ি কোথায় জেনে নিয়ে আমরা তপন মহাজনের বাড়িতে গেলাম। প্রথমে সে কিছু বলতে চায় না, সব কথাই এড়িয়ে যায়। তারপর ব্যোমকেশ বলে, অজু সর্দারের ছেলে আমাদের জানিয়েছে যে আপনি আর মোড়ল মিলে গোপী মণ্ডলের জমি কেড়ে নিয়েছেন, আর অজু সর্দারকেও আপনারাই খুন করেছেন। কে? আমরা খুন করেছি অজুকে? আরে অজু তো আমাদের বন্ধু ছিল। আর গোপী মণ্ডলের জমি যদি আমরা কেড়েই নিই, তাহলে তার কাগজ অজুর বাড়িতে কোথা থেকে গেল বলুন তো? আর আমরা যদি খুন করেই থাকি, তাহলে ও থানায় গেল না কেন? গিয়ে দেখুন, ও নিজের বাপকে নিজেই মেরেছে, আর ওই পরাণ আর নীলুকেও মেরেছে। আমাদেরও ঠিক না এটা বলেই মনে হচ্ছে। আচ্ছা, গোপী মণ্ডল কে? সে থাকেই বা কোথায়? গোপী ছিল গ্রামের প্রধান, আর ওর নাম ছিল গোপীনাথ মাহাতো। প্রধান বলেই সবাই ওকে হয়তো গোপী মণ্ডল বলে ডাকতো। সে আজ থেকে প্রায় ওই 20-30 বছর আগে জমি বাড়ি সব বেচে এখান থেকে চলে যায়। আর তার পরিবার? বউ তো অনেক আগেই মারা গেছিল। একটা ছেলে ছিল, তাকেও মামার বাড়িতে শহরেই পাঠিয়ে দিচ্ছিল। হঠাৎ করে জমি বাড়ি বেচলো কেন? তা তো বলতে পারবো না। তাহলে এত বছর পর সেই জমি নিয়ে আপনাদের মধ্যে এত বিরোধ কেন? আমার তো কোনো বিরোধী নেই, ওটা তো হারান আর অজুর ব্যাপার। আচ্ছা, আমার না এখন একটু বেরোতে হবে, একটু কাজ আছে। ঠিক আছে, বেরোন, কিন্তু একটু সাবধানে থাকবেন। গেস্ট হাউসে এসে দুপুরের খাবার খেয়ে নিয়ে আমরা দীপকবাবুকে নিয়ে তার জিপেই বেরোলাম মুখোশ শিল্পীদের গ্রামে। সাথে করে নিলাম 3টে মুখোশ। প্রধানত সূত্রধর পরিবারের লোকেরাই মুখোশ বানান। বহু জায়গায় খোঁজ করলাম মুখোশ 3টে দেখিয়ে, কিন্তু কেউ বলতে পারলো না এগুলো কিসের মুখোশ। তারা এই জাতীয় মুখোশ প্রথমবার দেখল। কিন্তু একজন মুখোশগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেখে বললেন যে এই মুখোশ পুরুলিয়ায় তৈরি হয়, সরাইকেল্লা বা ময়ূরগঞ্জের দিকে নয়। কে তৈরি করতে পারে জিজ্ঞেস করাতে সে বলল বাঘমন্ডিতে খোঁজ করে দেখতে পারা যেতে পারে, হয়তো কোনো পালা আসছে, তারই এই মুখোশ। সমস্ত জিজ্ঞাসাবাদ করার পরে আমরা গেস্ট হাউসে ফিরে আসলাম। সুরাজকে চা দিতে বলে সামনের বারান্দায় 2টো চেয়ারে আমরা বসলাম। ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় খুনগুলো কে করছে বা করাচ্ছে? আমাদের মহাজন বাবু নাকি আমাদের মোড়ল বাবু? সমস্ত ঘটনা বিশ্লেষণ করলে তো হ্যাঁ, মোড়লের দিকে ইঙ্গিত যাচ্ছে। আর বাঁ হাতের কথা ভাবছো, সেটা তো মহাজনও যাকে দিয়ে খুন করাচ্ছে সে হতে পারে। কিন্তু আজ সকালে অজু সর্দারের ছেলে মোড়লকে যে বলল তার বাবাকে মোড়লই মেরেছে। সে তো রাগের মাথায় অনেকেই অনেক কিছু বলে, কিন্তু খুন করব বলা আর খুন করার মধ্যে তো অনেক পার্থক্য থাকে, তাই না? হ্যাঁ, সে তো বটেই। তাহলে কি মহাজন? অজু সর্দারের ছেলে, সে বাদ যাবে কেন? নিজের বাবাকে ওরকম নৃশংসভাবে খুন করবে? সম্পত্তি এমন জিনিস, এখানে বাবা কি আর ছেলে কি। এতদিন হয়ে গেল আমার সাথে থেকে, এইটুকু জানলে না? সুরাজ এসে টেবিলের ওপর চায়ের কাপ 2টো রাখছে। সেই সময় ব্যোমকেশ সুরাজকে জিজ্ঞেস করলো, আচ্ছা সুরজ, এখান থেকে বাঘমুন্ডি কত দূর? সুরাজ একটু থতমতো খেয়ে গেল, তারপরে নিজেকে সামলে নিয়ে বলল, আমি কখনো যাইনি। তারপর হঠাৎই দ্রুত পায়ে সুরাজ ঘরে চলে গেল। আমি বললাম,
ছেলেটা একটু বেশিই চুপ, তাই না? ব্যোমকেশকে দেখে একটা সিগারেট ধরিয়ে কিছু ভাবছে। আমার মনে হঠাৎ একটা কথা এলো, আচ্ছা এই গোপীনাথ মাহাতো ওরফে গোপী মণ্ডলী এই খুনগুলো করছে না তো? ব্যোমকেশকে বললাম সেই কথা। আমিও যে সেই কথাটা ভাবিনি তা নয়, তবে 20 বছর আগে সেই গ্রামের প্রধান ছিল, তাহলে ধরে নেওয়া যায় সেই সময় তার বয়স ছিল 40-এর উপর। যদি সে বেঁচে থাকে তাহলে এখন তার বয়স 60-এর উপর। এই বয়সী একজন লোক নীলু কাহারের মতো হাট্টা গোট্টা চেহারার লোককে একা মারার ক্ষমতা রাখে কি? ব্যোমকেশ সিগারেটে একটা টান দিয়ে তার ধোঁয়া ছেড়ে কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলল, অজিত, মাথাটা কেমন যেন হয়ে যাচ্ছে। এমন কিছু জিনিস যা আমাদের চোখের সামনে আছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। ব্যোমকেশ কথাটা বলেই চুপচাপ ভাবতে থাকে। ওকে এখন কোনো প্রশ্ন করা যাবে না। আমি উঠে সামনের পাথর বিছানো রাস্তায় পায়চারি করতে থাকলাম। কিছু পরে ব্যোমকেশ উঠে এসে আমায় বলল, এই মুখোশের রহস্যটা আগে উদ্ধার করতে হবে। আর একটু সন্ধ্যা হতেই সুরাজ আমাদের জন্য চা ও গরম গরম মুরগির মাংসের চপ নিয়ে এলো। দুজনেরই বেশ ক্লান্ত লাগছিল। চা আর তার সাথে চপ পেয়ে বেশ ভালোই লাগলো। বাবু, আমাকে যে এখনই একবার বেরোতে হবে। এখন এই অসময়ে আবার কোথায় যাবে? কাল মাছ আর মাঠার মাংসের বায়না করতে যাচ্ছি। আজ রাতে না বললে কাল সকালে হয়তো পাওয়াই যাবে না। কাল আমরা দীপকবাবুকে দুপুরে আমাদের সাথে খেতে বলেছি। দীপকবাবুর পরিবার থাকে কলকাতার বালিগঞ্জে। একা মানুষ, সারাক্ষণ কার্যক্রমেই থাকেন। তাই ভাবলাম একটু যদি সঙ্গ দেওয়া যায়। রাত তখন প্রায় 8টা। সুরাজ হন্তদন্ত হয়ে এসে বলল, বাবু, বাবু আর একটা খুন হয়েছে বটে, এই বটতলার কাছে। সে কি এর মধ্যে? চলো অজিত। গেট দিয়ে বাইরে বেরোতে দেখি দীপকবাবু গাড়ি নিয়ে আমাদের গেস্ট হাউসের দিকেই আসছেন। আমরা তার গাড়িতে উঠে পড়লাম। মার্ডার স্পটে গিয়ে দেখি তপন মহাজন একইভাবে তাকেও মারা হয়েছে। গলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত কাটা, মুখে মুখোশ পরানো, আর গলায় এবার 2টো পুঁতির মালা। আশেপাশে লোকজনের ভিড়, কিন্তু কেউ দেখেনি যে কে মেরেছে। খবর পেয়ে মোড়ল চলে এসেছে। আমাদের বলল, এই সব মনুষ্যের কথা বলুন তো বক্সি বাবু, আবার খুন? তপন তো আমার বাড়ি থেকেই ফিরছিল। ব্যোমকেশ মোড়লকে জিজ্ঞেস করলো, কেন গিয়েছিল আপনার বাড়ি? যাব বাবা, সে তো যেতেই পারে, আমরা বন্ধু। বন্ধুর বাড়ি যেতে কি আবার কারণ লাগে নাকি? তাই তো বন্ধু হয়ে বন্ধুর পেটে ছুরি মারতে সুবিধা হলো। মুখ সামলে কথা বলুন, আমরা মেরেছি তার কি প্রমাণ আছে? প্রমাণ খুব তাড়াতাড়ি জেনে যাবেন হারানবাবু। মোড়লের দলবল আমাদের দিকে এগিয়ে আসে আর মারতে উদ্যত হয়। ব্যোমকেশ মোড়লের উদ্দেশ্যে বলে, খবরদার হারানবাবু, আপনার লোকেদের বলুন চুপচাপ দাঁড়িয়ে থাকতে, নয়তো সব কটা জেলের ঘানি টানবে। দীপকবাবু বডি পোস্টমর্টেমে পাঠালে আমরা গেস্ট হাউসে ফিরে আসি। পরদিন সকালে গেলাম বাঘমুন্ডি 4টে মুখোশমালা আর দীপকবাবুকে সাথে করে নিয়ে। সেখানে গিয়ে অনেকের কাছে জিজ্ঞেস করা হলো, কিন্তু সবাই এক কথাই বলছে, মুখোশটা পুরুলিয়াতেই তৈরি হয়েছে, কিন্তু কিসের মুখোশ সেটা তারা জানে না। তবে একজনকে জিজ্ঞেস করাতে সে আমাদের বলল, এগুলো মহাভারতের বিভিন্ন চরিত্রের মুখোশ। কে বানায় সেটা জানতে চাইলে সে বলে যে এই গ্রামে নাকি সে থাকে না, থাকলে নাকি জানা যেত। বুঝলাম লোকটার কথায় ব্যোমকেশ আশ্বস্ত হলো না। সেখানে আর কথা বাড়ল না, কিন্তু তারপর থেকেই চুপচাপ হয়ে গেল ব্যোমকেশ। দীপকবাবু কয়েকটা প্রশ্ন করলে তার উত্তর দিল না। আমি দীপকবাবুকে ইশারা করে বারণ করলাম এখন কিছু না বলতে। হঠাৎ ব্যোমকেশ বলে উঠল, আচ্ছা দীপকবাবু, আপনাদের আগে যিনি অফিসার ছিলেন তার বাড়ি একবার চলুন এখনই। আমার সব প্রশ্নের উত্তর ওনার কাছেই আছে। ব্যোমকেশের কথা মতো আমরা গেলাম দীপকবাবুর আগের অফিসার অতনু ঘোষের কাছে। অতনু ঘোষকে ব্যোমকেশ জিজ্ঞেস করল, আচ্ছা অতনুবাবু, আপনি গোপীনাথ মাহাতো নামে কাউকে চেনেন কি? হঠাৎ এত বছর পর গোপীনাথ মাহাতোর কথা? তা আপনারাই বা কিভাবে জানলেন ওর নামটা? জয়পুর গ্রামে 4টে পরপর খুন হয়েছে। সেই খুনের তদন্তে নেমে এই নামটা আমাদের সামনে বারবার উঠে আসছে, তাই আপনার কাছে আসা। গোপীনাথ মাহাতো ওরফে গোপী মণ্ডল ছিল এই জয়পুর গ্রামের প্রধান। হারান মুর্মু, তপন মহাজন আর অজু সর্দার
এই তিনজন মিলে প্ল্যান করে ওকে গ্রামের প্রধানের পদ থেকে সরায়। কিন্তু গোপী মণ্ডল ছিল সৎ মানুষ, অন্যায়ের প্রতিবাদও করত। পরাণ হাঁসদার, নীলু কাহার, এদের ভূমিকা কি ছিল? পরাণ হাঁসদা ছিল সাধারণ একটা চৌক শিল্পী এবং এই হারান মুর্মুদের কোচর। আর গ্রামের প্রধান হওয়ার পাশাপাশি সেই দলের পৃষ্ঠপোষক ছিল ওই গোপীনাথ। গোপীনাথ চলে যাওয়ার পর পরাণ ওই দলের মাথা হয়ে ওঠে, আর নীলু কাহার হলদার আর ওই হারান মুর্মু ছিল ওই যত সব অবৈধ কাজের প্রধান। গোপীনাথ কি বেঁচে আছে? থাকলে এখন কোথায়? আমার মনে হয় গোপীনাথ এখন আর বেঁচে নেই। তখন ব্রিটিশ আমল ছিল, ওই বাংলোর মালিক যে সাহেব ছিল তাকে তোষামত করে এরা প্রচুর ক্ষমতাশালী হয়ে ওঠে এবং ওই গোপী মাহাতোর জমি জমা কিনে নিয়ে ওকে সম্ভবত মেরেও ফেলে। সাহেবের কাছের লোক হওয়ার দরুন সেই কেসের কোনো তদন্ত করার হয়নি। তার কিছু পরেই তো দাঙ্গা, দেশভাগ, এই স্বাধীনতা, এই সমস্ত কিছুতেই ওই কেসটা ধামাচাপা পড়ে যায়। আচ্ছা, সুরজ মাহাতোকে আপনি চিনলেন কিভাবে? সুরজ মাহাতো, ওই বাংলোর ছেলেটি? আচ্ছা, ও এখনো ওখানেই আছে দীপক বাবু। হ্যাঁ, আমি রেখে দিয়েছি ওকে। তবে এরপর কি হবে জানি না। সরকার বাড়িটা নিয়ে নিচ্ছে। দেশ স্বাধীন হওয়ার পর আমি ওই বাংলোতে থাকতে শুরু করি। রিটায়ারের আগে পর্যন্ত সেখানেই থাকি। বছর 2 আগে সুরজ এসেছিল আমার কাছে, এই কাজের জন্যই আর কি। বাংলোর দেখভাল করার জন্য আমি ওকে রেখে দিই। অভাবী হলেও ছেলেটা কিন্তু সৎ, পড়াশোনাও অল্প বিস্তর জানতো। ওর বাড়ি তো ওই বীরভূম, তাই না? কখনো ছুটি নিয়ে বাড়ি গেছে? না, বীরভূমে নয়। তবে মাঝে মাঝে 2-1 দিনের জন্য ছুটি নিয়ে ওই কোনো এক আত্মীয়ের বাড়ি যেত, ওই পুরুলিয়াতে। তবে আমি কখনো জানতে চাইনি। ওর বয়স তো 17-18 হবে, তাই না? হ্যাঁ, ওই রকমই। আচ্ছা, গোপী মাহাতোর ছেলের কি হলো? আপনি কি তাকে কখনো দেখেছিলেন বা চিনতেন? না, আমি কখনো তাকে দেখিনি। গোপী মণ্ডল তার ছেলেকে শহরে ওর মামার বাড়িতে পড়াশোনার জন্য রেখে এসেছিল। তখন ছেলেটির বয়সই বা কত হবে, ওই 10 কি 12। দেখুন, এর থেকে বেশি কিছু আমি আর জানি না। আমি আর দীপকবাবু অতনুবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসলাম, কিন্তু ব্যোমকেশ তার বেশ কিছুক্ষণ পরে বেরোলো। জিজ্ঞেস করাতে কোনো উত্তর দিল না। গেস্ট হাউসে ফিরে আসি। আগের দিনের কথা মতো দীপকবাবু আমাদের সাথে এসে দুপুরের খাবার খেলেন। সুরজ ভালোই রাঁধে। মাছের ঝোল, পাঁঠার মাংস দিয়ে দুপুরের খাবার সারলাম আমরা। বিকেলে ব্যোমকেশ একাই বেরোলো। আমাকে বলে গেল সুরজের গতিবিধির উপরে নজর রাখতে। তাহলে কি ব্যোমকেশ সুরজকে সন্দেহ করছে? কিন্তু সুরজকে সন্দেহ করার মতো তো কোনো কারণ ঘটেনি এখনও। অবশ্য ব্যোমকেশের কথায় কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। ব্যোমকেশের ধারণা অবশ্য ভুল নয়। খাওয়া দাওয়া সেরেই আমি বাংলোর ভেতরে পায়চারি করছিলাম। হঠাৎ একটা চাপা স্বরে কথা বলার আওয়াজ পেলাম আমাদের বাংলোর পেছন দিক থেকে। আমি গিয়ে লুকিয়ে দেখলাম সুরজ কারোর সাথে কথা বলছে খুব আস্তে আস্তে। তারপরে লোকটি চলেও গেল। আমিও লোকটির পিছু নিলাম একটু দূর থেকে। দেখলাম লোকটি বাঘমুন্ডির গাড়িতে উঠল। আমি ফিরে এসে দেখি ব্যোমকেশ সোফায় বসে সিগারেট খাচ্ছে। উত্তেজনা চাপতে না পেরে ব্যোমকেশকে আমার দেখা সবটা বললাম। ব্যোমকেশের ভ্রু কোঁচকে গেল। আমায় বলল, লোকটার মুখ দেখতে পেয়েছো? না, একটা গামছা দিয়ে ঢাকা ছিল। স্বাভাবিক। সুরজ এখন কোথায়? আমি তো দেখলাম দুটো মুরগি নিয়ে বাংলোর পেছন দিকে গেল। চলো আমার সাথে, তবে সাবধানে, ও যেন টের না পায়। খুব সন্তর্পণে বাংলোর পেছন দিকে গিয়ে দেখি পালক ছাড়ানো মুরগি ডান হাতে ধরে বাঁ হাতে কাটারি দিয়ে কেটে যাচ্ছে অবলীলায়। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ আমায় টেনে ঘরে নিয়ে আসলো। বলল, আমি প্রথম দিন ওর খাবার পরিবেশন করা দেখে বুঝেছিলাম ওর হয় কোনো নার্ভের প্রবলেম আছে, আর না হলে ও বাঁ হাতি। কারণ ডান হাত দিয়ে খাবার দিতে ওর অসুবিধা হচ্ছিল এবং ও জানতো যে মোড়লও বাঁ হাতি। তাহলে আজ কোনো চিন্তা নেই, যা হবে আগামীকাল।
রাতে সুরাজ আমাদের খেতে দেয়, আমরাও তাড়াতাড়ি খেয়ে নিই। ভোর তখন 3টে বাজে। হঠাৎ ঘুমের ঘোরে বুঝতে পারি ব্যোমকেশ আমায় আস্তে আস্তে ধাক্কা দিয়ে ডাকছে। অজিত, আরে এই অজিত, ওঠো, আমাদের বেরোতে হবে। এত রাতে আবার কোথায় যাবে? শুনতে পাচ্ছ কোনো আওয়াজ? আমি ভালো করে কান পেতে শুনলাম বাইরের গেট বন্ধ করে কেউ যেন বেরিয়ে গেল। ব্যোমকেশ বলল, মহাভারতের আরেক চরিত্র মারার আগে একলব্যকে আটকাতে হবে। মানে? মানে সব বলছি, এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো। ব্যোমকেশ আর আমি বাংলো থেকে বেরিয়ে সুরজের থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে তাকে অনুসরণ করতে থাকলাম। একসময় দেখলাম হারান মুর্মু একা হেঁটে যাচ্ছে গ্রামের পথ ধরে। তার পিছু নিয়েছে সুরজ মাহাতো এবং তাকে অনুসরণ করছি আমরা। সুরজের পিছু নিতে নিতে একসময় আমরা তার খুব কাছাকাছি চলে আসি। দেখতে পাই সে একটা ছোরা বার করে হারান মুর্মুর দিকে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। হারানকে পেছন থেকে মারতে যাবে, সেই সময় ব্যোমকেশ রিভলভারটা বের করে শূন্যে গুলি চালায়। গুলির গগনবিদারী শব্দে চারিদিকের পাখিরা বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ির হেডলাইটটাও জ্বলে ওঠে। মোড়ল চমকে উঠে পেছনে তাকালো। ছুরিটা ফেলে দাও সুরজ, তোমার পালানোর আর কোনো পথ নেই। দাঁড়াতেই দেখা যায় ওর গলায় একটা মুখোশ ঝুলছে। ব্যোমকেশের কথায় যেটা অর্জুনের মুখোশ। দুজনেই পাশের একটা বেঞ্চে বসে। ব্যোমকেশ একটা সিগারেট ধরায়, তারপরে অতনুবাবু আসেন। তার কিছু পরেই বাঘমন্ডির সেই বয়স্ক লোকটিকে নিয়ে পুলিশ থানায় ঢোকে এবং সাথে আর একটি লোক। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যোমকেশ, মুখোশে মহাভারতের চরিত্র কেন? সেটা একটু পরিষ্কার করো দেখি। সবটাই পরিষ্কার করছি। আমরা সবাই জানি একসময় গ্রামের প্রধান ছিলেন গোপীনাথ মাহাতো ওরফে গোপী মণ্ডল। সে তার জায়গা জমি বেচে দিয়ে এখান থেকে চলে যায়। তার ছেলে শহরে থাকতো পড়াশোনার জন্য, গোপীনাথই তাকে রেখে আসে। সৎ গোপীনাথ সব অন্যায় কাজে বাধা দিত, তাই সে অজু সর্দার, হারান মুর্মু, তপন মহাজন এদের কাছে শত্রু হয়ে দাঁড়ালো। হারানের নিজের দরকার ছিল গ্রামের প্রধান হবার, তাই শুরু হলো তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। কারণ গোপী মাহাতো বেঁচে থাকলে ওই অজু সর্দার, নীলু কাহার ও তপন মহাজন এরা অবৈধ কাজগুলো করতে পারবে না। তাই সবাই একসাথে হাত মেলালো। ধীরে ধীরে তার জমি অধিগ্রহণ করে তাকে এমন আইনি প্যাঁচে ফেলে যে গোপী মাহাতো এদেরকে তার সমস্ত সম্পত্তি দিতে রাজি হয়। আমার ধারণা গোপী জানতো না যে সম্পত্তি নিয়ে তাকে মেরে ফেলবে। একটা ব্যাপার এরা কেউই জানতো না, যে সেই বাংলোতে আমরা আছি সেই বাংলোটাও গোপী মাহাতোর। সেই কথায় পরে আসছি, তার আগে বলুন তো হারানবাবু, গোপী মাহাতোর লাশটা কোথায় সরিয়েছিলেন? বিশ্বাস করুন স্যার, আমি এ ব্যাপারে কিছু জানি না। সবই নীলু আর অজু, ওরাই জানতো। এখন আর কারোর উপর দোষ দিয়ে কোনো লাভ নেই। আজকেই কিন্তু আপনার ভবলীলা সাঙ্গ হয়ে যেত আমি না থাকলে। অতএব সত্যিটা এবার বলে দিন। বিশ্বাস করুন স্যার, আমি ওকে মারতে চাইনি। তা আমরা চেয়েছিলাম ওকে প্রধানের পদ থেকে সরিয়ে নিজে প্রধান হতে, কিন্তু ওদের দলের থেকে মাঝখান থেকে আমি খুনের দায়ে ফেসে গেলাম। আর সেই জমির কাগজ অজু সর্দার হাত নিল। কিছু জমি বেচে সেই টাকা দিয়ে অজু, তপন আর পরাণের মুখ বন্ধ করে দিল, আমাকে গ্রামের প্রধান করে দিল। এবার আসি বাংলোর কথায়। গোপীনাথ এই বাংলোটা এক সাহেবের কাছ থেকে কিনেছিল। পরবর্তীকালে এখানকার কালেক্টর সাহেব এখানে এসে থাকেন। সাহেব যতদিন ছিলেন তার মধ্যেই গোপীনাথ এখানেই মারা যায়। সাহেব যাওয়ার সময় কাউকে অফিসিয়াল হ্যান্ডওভার করে যাননি, তাই কেউ জানতোই না বাংলোটা কার। অন্তুবাবুর সাথে আমি রেভিনিউ অফিসে গিয়ে জানতে পারি এই বাংলোটা সুরজলাল মাহাতোর নামে। আমি ঠিক বলছি সুরজ? সুরজ চুপ করে থাকে। ব্যোমকেশ বলতে থাকে, সেই জন্যই সুরজ আবার ফিরে এলো তার নিজের বাড়িতে, কিন্তু চাকর সেজে। অন্তুবাবু ভালো মানুষ বলে ওকে রেখে দিলেন। এবার পরিচয় করিয়ে দিই, উনি হলেন বিনয় সূত্রধর, গোপী মাহাতোর বন্ধু। আমার কথা মতো দীপকবাবু বাঘমুন্ডি থানার পুলিশের সাথে যোগাযোগ করে ওনাকে এবং যে লোকটি কাল সুরজকে মুখোশ দিতে এসেছিল তাকে গ্রেপ্তার করে এখানে নিয়ে আসে। আমি রেভিনিউ অফিস থেকে ফিরে এসে দীপকবাবু আর আমি বিনয়বাবুর জবানবন্দি। তার আগে সুজিত, তোমাকে বলি,
কাল আমি অজু সর্দারের ছেলের সঙ্গে দেখা করতে যাইনি সেখানে, সেটা এখন নিশ্চয়ই বুঝতে পারছো। গোপী মাহাতোকে যখন খুন করেছিল ওরা 5 জন মিলে, উনি তখন গোপী মাহাতোর কাছেই আসছিলেন জঙ্গলের পথ ধরে। ঘটনাটা সচক্ষে দেখে পেলেন ও সেখান থেকে পালিয়ে যান। সুরজ বড় হলে উনি বলেন সে কথা, পুলিশের কাছে যাননি, কারণ উনি চিনতেন জানতেন লোকগুলোকে। কিন্তু তুমি বললে না তো মুখোশে মহাভারতের চরিত্র কেন? সেটা একটা পুরনো বিশ্বাস। সুরজ পড়াশোনা জানা ছেলে, সে জানতো আদিবাসীদের একটা বিশ্বাস ছিল তারা একলব্যের বংশধর, এবং সেই সূত্রে দ্রোণাচার্য, অর্জুন, ভীম, দুর্যোধন, দুঃশাসনরা একলব্যের শত্রু, বিশেষত দ্রোণাচার্য, অর্জুন। তাই যোদ্ধার অজু সর্দারের মুখে ছিল দ্রোণাচার্যের মুখোশ, কারণ দ্রোণাচার্য একলব্যকে আঙুল কেটে দিতে বলেছিল তার রাজপুত্র ছাত্রদের স্বার্থে। আর তাদের মধ্যে প্রধান ছিল অর্জুন, দুর্যোধন ও ভীম, এই দুজনেই। দুর্যোধন ও ভীম দুজনেই নিজেদের শক্তির রস পালন করত। সে তপন মহাজন আর নীলু কাহারের মুখে লাগানো ছিল যথাক্রমে দুর্যোধন ও ভীমের মুখ। দুঃশাসন ছিল লোভী, বুদ্ধিহীন ও তার দাদা দুর্যোধনের আজ্ঞাবহ। পরাণ হাসতার সাথে মেলে ব্যাপারটা। সবশেষে আসলো অর্জুন, হারান মুর্মু, যার জন্য গুপিকে পৃথিবী ছাড়তে হলো। কিন্তু তার আগে আমরা চলে আসায় সুরজের অর্জুন বধ হলো না। কিন্তু আমার মতে 4 খুন করে সুরজ যত না অপরাধী, সুরজকে অপরাধী বানানোর জন্য বিনয় সূত্রধর আরও বড় অপরাধী। এছাড়া হারান মুর্মু নিজেই সবার সামনে স্বীকার করেছে যে সে গোপীনাথ মাহাতোর খুনের জন্য দায়ী। সমস্ত ঘটনা শুনে দীপকবাবু সুরজকে খুনের দায়ে অ্যারেস্ট করে। খুনের প্ররোচনা দেওয়ার জন্য বিনয় সূত্রধরকেও, সঙ্গে যে লোকটি ছিল তাকেও অ্যারেস্ট করে। হারান মুর্মুকে 20 বছর আগে গোপীনাথ মাহাতোকে খুন করার জন্য গ্রেপ্তার করে। 10 বছর পর এই ঘটনার পাতা উল্টাতে গিয়ে একটি পরিশিষ্ট সংযোজন করছি। 3 বছর হলো সুরজের ভালো ব্যবহারের জন্য আর অলোকেশের চেষ্টায় তার সাজা মুকুব হয়। সে জেল থেকে ছাড়া পায়। সুরজ তার সেই বাংলো বাড়িতে একটা ছোট ফার্ম হাউস খুলেছে এবং গ্রামের বাচ্চাদের পড়াশোনার জন্য একটা স্কুলও খুলেছে। কিছুদিন আগে আমরা ঘুরে এলাম তার বাংলো থেকে। আমাদের সে দেবতার আসনে বসিয়েছে। কতটা দেবত্ব আমাদের প্রাপ্য জানি না, কিন্তু আমাদের গর্বে বুকখানা ভরে গেল। স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে সুরজলাল মাহাতোর নতুন করে পথ চলার আনন্দে। সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য বেঁচে থাকে পরবর্তী গল্পের জন্য। আজকের মতো ব্যোমকেশ বিদায় নিল, কিন্তু শহরের অন্ধকার জানে এই শেষ নয়, কারণ যেখানে রহস্য আছে সেখানে ফিরে আসবেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।